হ্যালো এভরিওয়ান, আমি পার্থ সারথি আর তোমরা দেখছো স্মার্ট এডুগাইড ইউটিউব চ্যানেল। সবাইকে চ্যানেলে স্বাগত। তো চলো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, ইতিমধ্যে ডাব্লিউবিসিএস পরীক্ষার দিন ঘোষণা হয়ে গেছে পিএসসির তরফ থেকে। 22শে আগস্ট হচ্ছে এবছরের ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। তো আর বেশি দেরি নেই ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। তো সেই জন্য আমরা প্রতিনিয়ত ডাব্লিউবিসিএস প্রিলিমিনারির উপরে প্র্যাকটিস সেট রাখছি। তো আজকে প্র্যাকটিস সেট নাম্বার 2 আমরা এই সেশনটিতে আলোচনা করব। তো আজকে হবে প্র্যাকটিস সেট নাম্বার 2 আলোচনা। তো চলো ক্লাসটা শুরু করা যাক। ক্লাস শুরু করার আগে যেটা বলতেই হয়, আমাদের চ্যানেলটিকে তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজ স্মার্ট এডুগাইড তোমরা জয়েন হতে পারো, এবং সেখানে আমরা মক টেস্ট, এমসিকিউ কোশ্চেন, ফ্রি পিডিএফ নোটস প্রোভাইড করে থাকি। ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে জয়েন হতে পারো। তো চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই দেখো 1 নম্বর যে কোশ্চেনটা দিয়েছি, হুইচ অফ দ্য ফলোইং কলেজ ওয়াজ দ্য ফার্স্ট টু বি এস্টাবলিশড। তার মানে হচ্ছে এই নিচের যে 4টে কলেজের নাম দেওয়া আছে তার মধ্যে প্রথম কোন কলেজটি প্রতিষ্ঠা হয়েছিল। তোমাদের 10 সেকেন্ড করে টাইম থাকবে এবং তোমরা সঠিক অ্যান্সারটা তোমরা করবে, এবং 10 সেকেন্ড পরে আমরা সেটা আলোচনা করে দেব। তো দেখো অপশনগুলো বলে দিই। অপশন এ হিন্দু কলেজ, ফার্গুসন কলেজ, মেয়ো কলেজ, না মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। তো তোমরা অ্যান্সারটা করো। তো দেখো এটা সঠিক অ্যান্সার। আমাদের এই 4টে কলেজের প্রতিষ্ঠাতা ইয়ার গুলো জেনে নিতে হবে। এই 4টে কলেজের প্রতিষ্ঠাতা ইয়ার যদি দেখি, হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল 1817 সালে, 1817। এবার ফার্গুসন কলেজ প্রতিষ্ঠা হয়েছিল 1885 সালে। এবার মেয়ো কলেজ প্রতিষ্ঠা হয়েছিল 1875 সালে। লাস্ট ওয়ান যেটা আছে, মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, এটা প্রতিষ্ঠা হয়েছিল 1877 সালে, 1877। তাহলে উত্তরটা আমরা পেয়েই গেলাম, উত্তরটা আর বলার অপেক্ষাতেই রাখে না। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, হিন্দু কলেজ হচ্ছে প্রথম এস্টাবলিশড হয়েছিল। তো এখানে আমরা অ্যান্সারটা দিয়ে দিয়েছি। দেখো অ্যান্সার এ। এখানে দেখো একটা নোটস প্রোভাইড করেছি, হিন্দু কলেজ ক্যালকাটা ওয়াজ এস্টাবলিশড in the year of 1817 with active effort of রাজা রামমোহন রয়। রাজা রামমোহন রয়ের এফোর্টে এই হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল। তো চলো 2 নম্বর কোশ্চেন, ইন হুইচ সেশন অফ দ্য ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস বন্দে মাতরম ওয়াজ ফার্স্ট সাং। বলছে ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল। দেখো 4টে অপশন, 1886 সালের অধিবেশন, 1890 সালের অধিবেশন, 1896 সালের অধিবেশন, না 1905 সালের অধিবেশন। তো দেখো এখানে যে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, 1896। অপশন সি সঠিক অ্যান্সার হয়ে যাবে। এই 1896 সেশনটা কোথায় হয়েছিল, না কলকাতায় হয়েছিল। এই দেখো দিয়েছি, দেখো ইন 1896 ইন দ্য ক্যালকাটা সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বন্দে মাতরম ওয়াজ ফার্স্ট সাং। তো চলো 3 নম্বর কোশ্চেন, 11th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রিলেটেড। বলছে ভারতের সংবিধানে 11th শিডিউলে কি বিষয়ে আলোচনা করা আছে। অপশন এ পঞ্চায়েতি রাজ, অপশন বি মিউনিসিপ্যালিটি, অপশন সি সেন্টার স্টেট রিলেশন, আর অপশন ডি হচ্ছে নান।
তো দেখো এখানে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে পঞ্চায়েতি রাজ। এই পঞ্চায়েতি রাজ 11th শিডিউলে বর্ণনা করা আছে। যদি আমরা বলি 12th শিডিউলে কি বর্ণনা করা আছে, 12তম শিডিউলে কি বর্ণনা করা আছে, তাহলে দেখো অপশন বিটা হয়ে যাবে অ্যান্সার, মিউনিসিপ্যালিটি। তো দেখো এখানে the 11th schedule of the Indian Constitution is related to power, authority and responsibility of panchayat. পঞ্চায়েতের পাওয়ার, অথরিটি এবং রেসপন্সিবিলিটি বর্ণনা করা আছে 11th শিডিউলে। যদি বলা হয় 12th শিডিউলে কি বর্ণনা করা আছে, তাহলে অ্যান্সার হবে মিউনিসিপ্যালিটি। তো চলো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন যেটা দেখব, of the following ELISA test is performed to test। চারটে অপশনের মধ্যে দেওয়া আছে যে এলিসা টেস্ট কি টেস্ট করার জন্য করা হয়। অপশন এ ডায়াবেটিস, অপশন বি টিউবারকুলোসিস, অপশন সি এইডস আর অপশন ডি হচ্ছে সিফিলিস। তো দেখো সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, এইডস। এবার দেখো ব্যাখ্যাটা কি দিয়েছি, দ্য প্রাইমারি ডায়াগনস্টিক টেস্ট টু ডিটেক্ট এইডস ইজ এলিসা। এইডস এর প্রাইমারি যে প্রাথমিক যে টেস্ট সেটা হচ্ছে এলিসা। এই এলিসা টেস্ট করার পরে যদি দেখো পরেরটাতেই দিয়েছি, ইফ অ্যান্টিবডিজ আর ডিটেক্টেড ইন ইট, এটার মধ্যে দিয়ে বা এই টেস্টের মধ্যে দিয়ে যদি অ্যান্টিবডি ডিটেক্ট করা যায়, তাহলে ওয়েস্টার্ন ব্লটিং ইজ ডান ফর ফাইনাল কনফার্মেশন অফ এইচআইভি। তাহলে আমাদের যদি কোশ্চেনে থাকে যে ফাইনাল কনফার্মেশন অফ এইচআইভি টেস্ট, হুইচ টেস্ট, তাহলে কোন টেস্টটা হয়ে যাবে, ওয়েস্টার্ন ব্লটিং, এই টেস্টটা হয়ে যাবে। তখন কিন্তু এলিসা করলে অ্যান্সারটা ভুল হয়ে যাবে। এলিসা হচ্ছে প্রাইমারি ডায়াগনস্টিক টেস্ট ডিটেক্ট এইডস, এইডস নির্ণয় করার জন্য যে প্রাথমিক যে টেস্ট সেটা হচ্ছে এলিসা। তো চলো 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর বলছে অ্যালাম ইজ ইউজড অ্যাজ। এই অ্যালাম কিসে ব্যবহার করা হয়, অ্যান অ্যানালজেসিক, এ ফার্টিলাইজার, এ ডিসইনফেক্টেন্ট আর এ পিউরিফাই অফ ওয়াটার। তো দেখো এখানে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, এ পিউরিফায়ার অফ ওয়াটার। এখানে দেখো ব্যাখ্যাটা দিয়ে দিয়েছি, অ্যালাম ইজ ইউজড টু পিউরিফাই ওয়াটার অ্যাজ ইট হ্যাজ দ্য প্রপার্টি টু কোয়াগুলেট মাড পার্টিকেল। এবার 6 নম্বর কোশ্চেন, দ্য টার্ম গ্রিন রেভলিউশন হ্যাজ বিন ইউজড টু ইন্ডিকেট হায়ার প্রোডাকশন থ্রু। এই যে গ্রিন রেভলিউশন, এই গ্রিন রেভলিউশন টার্মটা ব্যবহার করা হচ্ছে কি ইন্ডিকেট করার জন্য, কি ইন্ডিকেট করার জন্য এই গ্রিন রেভলিউশন টার্মটা ব্যবহার করা হচ্ছে, ক্রিয়েশন অফ গ্রাসল্যান্ড, প্ল্যানিং মোর ট্রিস, ক্রিয়েশন অফ গার্ডেন ইন আরবান এরিয়া, আর না লাস্ট ওয়ান যেটা দিয়েছি সেটা দেখো, এনহ্যান্সড এগ্রিকালচার প্রোডাক্টিভিটি পার হেক্টর। তো দেখো গ্রিন রেভলিউশন হচ্ছে আমাদের এগ্রিকালচার সেক্টরের সাথে যুক্ত, তাহলে এখানে অ্যান্সার যেটা হবে সেটা দেখো অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, এনহ্যান্সড এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি পার হেক্টর। তো এখানে দিয়েছি দেখো, দ্য টার্ম গ্রিন রেভলিউশন হ্যাজ বিন ইউজড টু ইন্ডিকেট হায়ার প্রোডাকশন টু এনহ্যান্সড এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি পার হেক্টর। তাহলে এখানে যদি বলি ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন কাকে বলা হয়, এটা অনেক পরীক্ষাতেই কোশ্চেন দিয়েছে যে ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন তার নাম কি, তাহলে নামটা তোমরা অবশ্যই জেনে রাখবে, সেটা হচ্ছে এম.এস. স্বামীনাথন। এম.এস. স্বামীনাথন। তো চলো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনও একটা গ্রিন রেভলিউশনের উপরে দেওয়া আছে যে গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া স্টার্টেড ফ্রম। গ্রিন রেভলিউশন
ভারতের গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব কোথায় থেকে শুরু হয়েছিল? অপশন এ কানপুর, অপশন বি দিল্লি, অপশন সি বেঙ্গালুরু, আর অপশন ডি পাঞ্জাব। তো দেখো এখানে যে সঠিক অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পাঞ্জাব। দেখো এখানে একটা নোটস দিয়েছি, দ্য গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া ওয়াজ এ পিরিয়ড হোয়ার এগ্রিকালচার ইন ইন্ডিয়া ইনক্রিজ ইটস yield ডিউ টু ইমপ্রুভ অ্যাগ্রোনমিক টেকনোলজি। এই অ্যাগ্রোনমিক টেকনোলজিটাকে ইমপ্রুভ করার জন্য, এবং দ্য মেন ডেভেলপমেন্ট ওয়াজ হায়ার ইয়েল্ডিং ভ্যারাইটিস অফ হুইট, গমের প্রোডাকশন বৃদ্ধি পেয়েছিল এই গ্রিন রেভলিউশনে। তো এই গ্রিন রেভলিউশন কবে থেকে হয়েছিল না, আমাদের খেয়াল রাখতে হবে 1960-এর দশকে, 1960 দশকে এই গ্রিন রেভলিউশন শুরু হয়েছিল এবং প্রথম শুরু হয়েছিল পাঞ্জাব থেকে। তো চলো 8 নম্বর কোশ্চেনটা দেখা যাক। 8 নম্বর কোশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে যে হোয়েন ওয়াজ দ্য বিহার সোশ্যালিস্ট পার্টি ফর্মড? কবে বিহার সোশ্যালিস্ট পার্টি গঠিত হয়েছিল? অপশন এ দেখো 1921, অপশন বি 1927, অপশন সি 1931, আর অপশন ডি 1934। তো দেখো এখানে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 1934। এটা বলার কিছুই রাখে না, যা বিহার সোশ্যালিস্ট পার্টি পাটনাতে হয়েছিল এবং সেটা সালটা হচ্ছে 1934। 9 নম্বর কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেন যেটা দিয়েছি সেটা হলো হুইচ সুলতান অফ দিল্লি ফাউন্ডেড অ্যান্ড বিল্ড দ্য ফোর্ট অফ সিরি? অপশন এ দেখো ইলতুৎমিশ, অপশন বি বলবন, অপশন সি আলাউদ্দিন খিলজি, আর অপশন ডি গিয়াসুদ্দিন তুগলক। বলছে দিল্লির কোন সুলতান ফোর্ট অফ সিরিটা বিল্ড করেছিল? ইলতুৎমিশ, বলবন, না আলাউদ্দিন খিলজি, না গিয়াসুদ্দিন তুগলক। তো দেখো এখানে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, আলাউদ্দিন খিলজি। দেখো এখানে একটা নোটস দিয়েছি, আলাউদ্দিন খিলজি সুলতান অফ দিল্লি বিল্ড দ্য ফোর্ট অফ সিরি ডিউরিং, সালটা দেখে নাও 1297 থেকে 1307। দ্য মেন অবজেক্টিভ, এই যে ফোর্ট অফ সিরি, এটার মেন অবজেক্টিভ কি ছিল না কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, তো সেটা দেখে নাও যে কনস্ট্রাকশন অফ দিস ফোর্ট টু প্রোটেক্ট দিল্লি ফ্রম ইনভেশন অফ মঙ্গলদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য, দিল্লিকে মঙ্গলদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই ফোর্ট অফ সিরি তৈরি করা হয়েছিল। তো চলো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন, ট্রপিক্যাল সাইক্লোন ইন অস্ট্রেলিয়া আর কল্ড? অস্ট্রেলিয়ার যে ট্রপিক্যাল সাইক্লোন সেটা কি নাম? অপশন এ উইলি উইলি, অপশন বি হারিকেন, অপশন সি ইস্টার্লি ওয়েভস, আর অপশন ডি টাইফুনস। তো দেখো এখানে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, উইলি উইলি। এখানে নোটসটা দিয়েছি দেখো, ট্রপিক্যাল সাইক্লোন ইন অস্ট্রেলিয়া আর কল্ড উইলি উইলি। Willy Willy is a small windstorm that mostly occur in dry outback area. Willy Willy are normally tropical cyclone. তো চলো 11 নম্বর কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোইং ইজ দ্য ডি ফ্যাক্টো এক্সিকিউটিভ হেড অফ দ্য প্ল্যানিং কমিশন? বলছে এদের মধ্যে কে ডি ফ্যাক্টো এক্সিকিউটিভ হেড অফ দ্য প্ল্যানিং কমিশন? এই যে ডি ফ্যাক্টো একটা টার্ম পাচ্ছ, এই ডি ফ্যাক্টো মানেটা আমাদের জানতে হবে। এই ডি ফ্যাক্টো মানে হচ্ছে রিয়েল, আমাদের অনেকের মধ্যেই গুলিয়ে যায়, একটা হচ্ছে ডি ফ্যাক্টো আর একটা হচ্ছে ডি জুরি। ডি জুরি, এই ডি ফ্যাক্টো আর ডি জুরি এই দুটোর মধ্যে আমাদের গুলিয়ে যায়। এই ডি ফ্যাক্টো মানে জানতে হবে হচ্ছে রিয়েল,
আর ডি জুরি হচ্ছে নমিনাল। ডি জুরি হচ্ছে নমিনাল। এইটা অনেকের গুলিয়ে যায় ডি ফ্যাক্টো এবং ডি জুরি এই দুটো টার্মের মধ্যে। তো অ্যান্সারটা যেটা হবে এখানে, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ডেপুটি চেয়ারম্যান। আর চেয়ারম্যান, প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান যিনি হন তিনি হচ্ছেন প্রাইম মিনিস্টার, তিনি হচ্ছেন এক্স অফিসিও চেয়ারম্যান। এখানে নোটসে তাই দিয়েছি দেখো, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন। দ্য ডেপুটি চেয়ারম্যান ইজ দ্য ডি ফ্যাক্টো এক্সিকিউটিভ হেড। তো চলো 12 নম্বর কোশ্চেন দেখা যাক। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট প্রোভাইডেড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। নিচের যে চারটে অপশন দিয়েছি তাদের মধ্যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধানে কোনটি বর্ণিত নেই বা কোনটি প্রোভাইড করা নেই? অপশন এ দেখো ইলেকশন কমিশন, অপশন বি ফিনান্স কমিশন, অপশন সি পাবলিক সার্ভিস কমিশন, আর অপশন ডি প্ল্যানিং কমিশন। তো দেখো সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, প্ল্যানিং কমিশন। তাহলে আমাদের এই ইলেকশন কমিশন, ফিনান্স কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশন যেহেতু এগুলো কনস্টিটিউশনে আছে, সেহেতু এর আর্টিকেল গুলো আমাদের খেয়াল রাখতে হবে। ইলেকশন কমিশনের আর্টিকেল হচ্ছে 324, 324 হচ্ছে ইলেকশন কমিশনের আর্টিকেল। এবার ফিনান্স কমিশনের আর্টিকেলটা আমাদের খেয়াল রাখতে হবে। ফিনান্স কমিশনের আর্টিকেল হচ্ছে 280, 280 হচ্ছে ফিনান্স কমিশনের আর্টিকেল। এবার দেখো পাবলিক সার্ভিস কমিশন, এই পাবলিক সার্ভিস কমিশনের আর্টিকেল হচ্ছে 315। তো চলো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনটা একটু দেখতে বড়, কিন্তু অ্যান্সারটা বুঝতে পারলে অ্যান্সারটা কিন্তু খুবই ছোট, একটা শব্দের মধ্যেই অ্যান্সার। অ্যান্সার তোমরা দেখতেই পাচ্ছ, হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া, প্রেসবায়োপিয়া না অ্যাস্টিগম্যাটিজম, এই চারটের মধ্যে অ্যান্সার হবে। তো আগে কোশ্চেনটা বুঝে নেওয়া যাক। এত বড় কোশ্চেন দেখে অনেকেই তোমরা ঘাবড়ে যেতে পারো, কিন্তু ঘাবড়ানোর কিচ্ছুই নেই। কোশ্চেনটা যতটা বড় কোশ্চেন হবে তত অ্যান্সার করা সুবিধা হবে। তো চলো 13 নম্বর কোশ্চেন দেখা যাক। এ স্টুডেন্ট ফাইন্ড দ্য রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড অ্যাজ ব্লাড অ্যান্ড আনক্লিয়ার। বলছে একটা স্টুডেন্ট ব্ল্যাকবোর্ডে লেখা কিছু লেখাকে সে অস্পষ্ট দেখতে পাচ্ছে। কখন দেখতে পাচ্ছে না, বলছে হোয়েন সিটিং অন দ্য লাস্ট ডেস্ক ইন এ ক্লাসরুম, যখন সে ক্লাসরুমের একদম শেষে বা একদম পেছনের ডেস্কে বসছে, তখন সে ব্ল্যাকবোর্ডের লেখাটাকে আনক্লিয়ার বা ব্লাড, অস্পষ্ট দেখতে পাচ্ছে। এবার হাউএভার হি সি ইট ক্লিয়ারলি, সে স্পষ্ট দেখতে পাচ্ছে যখন সে সিটিং অন দ্য ফ্রন্ট ডেস্ক, সে ডেস্কের সামনে বসছে, তখন সে লেখাটাকে ক্লিয়ার দেখতে পাচ্ছে। এইটা হচ্ছে স্টুডেন্টের প্রবলেম। স্টুডেন্ট একটা ক্লাসরুমে ব্ল্যাকবোর্ডে কিছু লেখা আছে, সে যখন ক্লাসরুমের একদম পেছনের সারিতে বসছে, তখন সে ব্ল্যাকবোর্ডের ওই লেখাটাকে সে অস্পষ্ট দেখছে। কিন্তু সে যখন সেই ক্লাসেরই ফ্রন্ট সারিতে বা প্রথম বেঞ্চে বসছে, তখন কিন্তু সে ব্ল্যাকবোর্ডের লেখাটাকে সে কিন্তু একদম ক্লিয়ার দেখতে পাচ্ছে। তাহলে স্টুডেন্টের যে প্রবলেমটা হচ্ছে, দেখো স্টুডেন্ট সাফার ফ্রম এ ভিশন, তো স্টুডেন্টের একটা দেখতে যে এই প্রবলেমটা হচ্ছে, সেই প্রবলেমটার নাম কি? এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। কোশ্চেনটা আপাতকালীন দেখতে বড় লাগলেও কোশ্চেনটা কিন্তু খুবই সোজা। তো অ্যান্সারটা দেখো, অ্যান্সার এ হাইপারমেট্রোপিয়া, অ্যান্সার বি যেটা হচ্ছে মায়োপিয়া, অ্যান্সার সি প্রেসবায়োপিয়া, আর ডি হচ্ছে অ্যাস্টিগম্যাটিজম। এই চারটের মধ্যে যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন বি মায়োপিয়া। এই মায়োপিয়া হচ্ছে, আমরা যখন মায়োপিয়া হয় তখন আমরা কাছের জিনিসটাকে স্পষ্ট দেখতে পাই এবং দূরের জিনিসটা অস্পষ্ট দেখি। তাহলে তার ঠিক যদি উল্টোটা ঘটে,
তার যদি ঠিক উল্টোটা ঘটে, যে আমরা দূরের জিনিসটা স্পষ্ট দেখতে পাচ্ছি কিন্তু কাছের জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি না, এই ক্ষেত্রে তাহলে কি হবে? তাহলে এই ক্ষেত্রে যখন এটা ঘটবে তখন দেখো অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, হাইপার মেট্রোপিয়া তখন হয়ে যাবে সঠিক অ্যান্সার। হাইপার মেট্রোপিয়া কি না, আমরা দূরের জিনিসটাকে স্পষ্ট দেখতে পাচ্ছি কিন্তু আমরা কাছের জিনিসটা দেখতে পাচ্ছি না। তো চলো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি? অপশন এ অ্যালুমিনিয়াম, অপশন বি কপার, অপশন সি সিলভার আর অপশন ডি গোল্ড। এখানে দেখো সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, সিলভার। Silver is the best conductor of electricity as compared to aluminium, copper and gold. এই অ্যালুমিনিয়াম, কপার এবং গোল্ডের মধ্যে সিলভারটাই হচ্ছে বেস্ট কন্ডাক্টর ইলেকট্রিসিটি। তো চলো 15 নম্বর কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোইং ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফাদার অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং? ফাদার অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলা? অপশন এ ফিলিপ ড্রিঙ্কার, অপশন বি পল বার, অপশন সি থমাস এডিসন আর অপশন ডি হচ্ছে আলফাস প্যাকার্ড জুনিয়র। তো দেখো সঠিক অ্যান্সার যেটা এখানে হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, পল বার। দেখো এখানে নোটটা দিয়েছি, পল বার্গ ইজ অ্যান আমেরিকান বায়োকেমিস্ট। তিনি একজন আমেরিকান বায়োকেমিস্ট, ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফাদার অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাকে ফাদার অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। এবং সে কি করেছিল দেখো না, হি ইভলভ এ টেকনিক টু জয়েন ডিএনএ ফ্রম টু ডিফারেন্ট অর্গানিজম। দুটো আলাদা অর্গানিজমের মধ্যে ডিএনএ জয়েনের যে টেকনিক তিনি আবিষ্কার করেছিলেন এবং সেটার জন্য ফাদার অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়ে থাকে এই পল বার্গকে। তো চলো 16 নম্বর কোশ্চেন, দ্য এজ অফ ট্রিজ ইজ এস্টিমেটেড বাই? একটা গাছের কত বয়স সেটা আমরা কিভাবে নির্ধারণ করতে পারি? অপশন এ দেখো দেয়ার হাইট, তাদের উচ্চতা দেখে, অপশন বি তাদের ওয়েট দেখে, আর অপশন সি দেয়ার ইলংগেশন অফ রুট, তাদের রুটের বা মূলের বিস্তার দেখে, না অপশন ডি কাউন্টিং দ্য নাম্বার অফ অ্যানুয়াল রিং। কাউন্টিং দ্য নাম্বার অফ অ্যানুয়াল রিং মানে দেখবে আমরা যখন গাছের গুড়ি, কোনো একটা গাছ যখন কাটি এবং সেই গাছের গুড়িতে অ্যানুয়াল রিং মানে রাউন্ড রাউন্ড সেখানে দেখতে পাওয়া যায়। তো এই যে সেটাকেই বলা হচ্ছে অ্যানুয়াল রিং। তো আমরা কোনটা দেখে গাছের বয়স নির্ধারণ করতে পারি? তো দেখো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কাউন্টিং দ্য নাম্বার অফ অ্যানিমাল রিং। তো দেখো এই যে এই স্টাডিটাকে বলা হয় ডেন্ড্রোক্রনোলজি। এটা আমাদের খেয়াল রাখতে হবে, এটা পরীক্ষায় আসে। তো চলো 17 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ রেসপন্সিবল ফর কনভার্টিং মিল্ক ইনটু কার্ড? বলছে দুধ থেকে দই তৈরি করতে এই চারটে অপশনের মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ বা কোনটা দায়ী? অপশন এ দেখো ফাঙ্গি, অপশন বি ব্যাকটেরিয়া, অপশন সি ভাইরাস আর অপশন ডি কোনোটাই নয়। তো এখানে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে দেখো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ব্যাকটেরিয়া। দেখো এখানে নোট যেটা দিয়েছি, কার্ড ইজ মেড ডিউ টু দ্য কেমিক্যাল রিয়াকশন ল্যাকটিক অ্যাসিড, ব্যাকটেরিয়া অ্যান্ড কেসিন। তো চলো 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন, দ্য ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি অফ ইন্ডিয়া ইজ লোকেটেড ইন? যে ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরিটা কোথায় অবস্থিত? অপশন এ মুম্বাই, অপশন বি বেঙ্গালুরু, অপশন সি হায়দ্রাবাদ আর অপশন ডি পুনে। তো দেখো এখানে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পুনে।
এই পুনেতেই হচ্ছে ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি হয়েছিল, এবং এই ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি 1950 সালে গঠিত হয়েছিল, সেটি পুনেতে অবস্থিত। তো চলো, সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি, পুনে। এবার 19 নম্বর কোশ্চেনে আমরা মুভ করেছি। 19 নম্বর কোশ্চেন দেখো, ন্যাশনাল স্পোর্টস ডে ইজ সেলিব্রেটেড অন। ন্যাশনাল স্পোর্টস ডে আমরা কবে পালন করে থাকি? অপশন এ দেখো 29শে অগাস্ট, অপশন বি 4th ডিসেম্বর, অপশন সি 14th নভেম্বর, আর অপশন ডি হচ্ছে 28শে অক্টোবর। তো দেখো এখানে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে 29শে অগাস্ট। এই 29শে অগাস্ট হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তো এই ন্যাশনাল স্পোর্টস ডে কি উদ্দেশ্যে পালন করা হয়ে থাকে? তো দেখো, ন্যাশনাল স্পোর্টস ডে আমরা দ্য গ্রেট হকি প্লেয়ার মেজর ধ্যানচাঁদের সেদিন জন্মদিন। ধ্যানচাঁদের জন্মদিন হচ্ছে 29শে অগাস্ট 1905। এই 29শে অগাস্ট 1905 সালে হচ্ছে দ্য গ্রেট হকি প্লেয়ার ধ্যানচাঁদের জন্মদিন। তার জন্মদিন উপলক্ষেই সেই দিনটিকে আমরা ন্যাশনাল স্পোর্টস ডে হিসাবে পালন করে থাকি। তো চলো এবার 20 নম্বর কোশ্চেন, আজকের সিরিজের লাস্ট কোশ্চেন। দ্য লার্জেস্ট অ্যানিম্যাল ফেয়ার অর্গানাইজড ইন। সব থেকে বড় অ্যানিম্যাল ফেয়ারটা কোথায় হয়? এটাই হচ্ছে আজকের এই লাস্ট কোশ্চেন। বলছে দেখো, অপশন এ সোনপুর, অপশন বি আগ্রা, অপশন সি পুষ্কর, আর অপশন ডি হচ্ছে গোয়ালিয়র। তো দেখো এখানে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, সোনপুর। এই সোনপুরটা কোথায়? না বিহার। বিহারে অবস্থিত এই সোনপুর। তো দেখো এখানে দিয়েছি, সোনপুর ইন বিহার হোস্ট ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট অ্যানিমাল ফেয়ার হুইচ স্টার্ট অন কার্তিক পূর্ণিমা অ্যান ইন্ডিয়ান ফেস্টিভ্যাল। এই কার্তিক পূর্ণিমাতে এই ফেস্টিভ্যালটা দ্য লার্জেস্ট ক্যাটেল ফেয়ার বা লার্জেস্ট অ্যানিম্যাল ফেয়ার যেটাকে বলা হয়, সেটা বিহারের সোনপুরে হয়ে থাকে, এবং এটা প্রতি বছর নভেম্বর মাসে হয়ে থাকে। তো চলো, এই ছিল আজকের ক্লাস। সবাইকে থ্যাংক ইউ। তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিতে নতুন ভিজিট করছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করো। এবং ততক্ষণে তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবারের খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো চলো, থ্যাংক ইউ।